হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আশা করি তোমরা ক্লাস 11-এর সমস্ত থিওরি ক্লাস দেখে নিয়েছো এবং সেখানে যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। আজকে থেকে আমরা একটু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেখানে চ্যাপ্টার 1 দিয়ে আমি স্টার্ট করেছি। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাতে বলা হয়েছে যে নিচের কোন খাদ্য উপাদান জোর দুটো নিচের কোন খাদ্য উপাদান জোর দুটো শক্তি প্রদানকারী। অর্থাৎ দুটো দুটো করে উদাহরণ দেওয়া রয়েছে, মানে অপশন দেওয়া রয়েছে, তাদের মধ্যে কোন দুজন হচ্ছে শক্তি প্রদান করি, তার মানে শুধুমাত্র শক্তি প্রদান করে থাকে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার হয়ে যাবে আমার কার্বোহাইড্রেট এবং স্নেহ পদার্থ। পরের প্রশ্ন রয়েছে যে দেহ নির্মাণের কাজ প্রধানত যে প্রকার খাদ্য উপাদানের দ্বারা সম্পূর্ণ হয়। দেহ নির্মাণ এই শব্দটা দিয়েই কিন্তু আমরা উত্তর করতে পারবো, কারণ এখানে এলিমিনেশন টেকনিকও তোমরা ইউজ করতে পারো। তো ইজি, যে দেহ নির্মাণের কাজে কোন খাদ্য উপাদানকে আমরা ব্যবহার করে থাকি। কার্বোহাইড্রেটকে করি না, আর রাফেজ ও কার্বোহাইড্রেটের গুড চয়েস, তো সেটাও আমরা করব না। ভিটামিন খনিজ পদার্থ একা সেটা করতে পারবে না। তাহলে এই যে অপশনটা, এই অপশনটা হয়ে যাবে আমার রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? বলেছে দেহ সংরক্ষণে সাহায্যকারী খাদ্য উপাদান হলো। দেহ সংরক্ষণে কোন খাদ্য উপাদান সাহায্য করে থাকে? রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন এবং খনিজ পদার্থ। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? বলছে জ্বালানি খাদ্য বলা হয় নিচের যে গ্রুপের খাদ্য উপাদানকে, তাকে কোনটা? এদের মধ্যে কোন অপশনটা হয়ে যাবে জ্বালানি খাদ্য? তাহলে এই জ্বালানি খাদ্য অর্থাৎ এমন একটা খাদ্য যে খাদ্যটা পুড়ে গিয়ে, মানে জ্বালানির বেসিক্যালি কাজ কি? পুড়ে গিয়ে শক্তি প্রদান করা, তাই না? তো এই খাদ্যগুলো আমাদের শরীরকে শক্তি প্রদান করে থাকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার কি হয়ে যাবে? কার্বোহাইড্রেট এবং স্নেহ পদার্থ। কোয়েশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কোষ্ঠ পরিষ্কারে সাহায্য করে যে খাদ্য উপাদান সেটা কি? এখানে সবার ফার্স্টে আমরা দেখবো যে কোনটা হবে না। লিপিডকে আগেই আমরা বাদ দিয়ে দেবো, লিপিড কোনোভাবেই হবে না। তাহলে আমরা সবসময় বলি যে খাদ্যের মধ্যে যদি একটু ডায়েটারি ফাইবার বা খাদ্যতন্তু বা রাফেজ রাখা হয়, তাহলে কিন্তু সেটা কনস্টিপেশনের মতন সমস্যা থেকে দূর করতে পারে। এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন, শর্করা প্রোটিন স্নেহ পদার্থের তাপন মূল্য কত? তাপন মূল্য কত আমরা যদি দেখি, তাহলে এখানে একটা খুব অড অপশন রয়েছে। সেই অপশনটা হচ্ছে, আমরা যদি দেখে থাকি যে অপশন ডি, এটা কোনোভাবেই হতে পারে না, তাই না? অপশন সিও হবে না। এই যে 4.5, এই তিনজনের মধ্যে কারোরই কিন্তু তাপন মূল্য 4.5 নেই। তাহলে পড়ে থাকলো অপশন এ আর বি। এখানে এই 7 এর জন্য আমরা এই অপশনটাকেও বাদ দিয়ে দেবো। তাহলে এই যে অপশন এ, মানে 6 এর যে অপশন এ, সেই অপশন এ হয়ে যাবে আমার রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে যে দেহ পরিপোষক খাদ্য কোনটি? কোয়েশ্চেন নাম্বার 7-এর রাইট আনসার কি হয়ে যাবে? শর্করা, প্রোটিন এবং স্নেহ দ্রব্য। কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলছে? অধিক পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়। অধিক পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন কিসে পাওয়া যায়? আমরা যদি দেখে থাকি অঙ্কুরিত ছোলা এবং দানাশস্য, অঙ্কুরিত ছোলাতে যেরকম প্রোটিন পাওয়া যায়, তার সাথে সাথে কিন্তু ভিটামিন সিও অনেক পরিমাণে থাকে। মানবদেহে পুষ্টির পর্যায়কে কতগুলো ভাগে ভাগ করা যায়? অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত আমরা যদি দেখে থাকি, পায়ুতে কি হচ্ছে? এক্সপ্রেশন হচ্ছে। মুখে কি হচ্ছে? ইনজেকশন হচ্ছে। এই যে ইনজেকশন থেকে এক্সপ্রেশন পর্যন্ত মধ্যবর্তী আরো কিছু ভাগ আছে। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসার কি হয়ে যাবে? 5 ভাগ। কোশ্চেন নাম্বার 10 বলছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক প্রায় 3000 কিলোক্যালোরি তাপ শক্তির প্রয়োজন হয়। তাহলে এতে শর্করা থেকে আসবে কতটা? সবসময় শর্করা থেকে সব থেকে বেশি পোর্শনটা আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 10 এর রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার হয়ে যাবে 1607 কিলোক্যালোরি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? খাদ্যের মুখ্য বা প্রধান উপাদানের অন্তর্ভুক্ত কোনটা? কার্বোহাইড্রেট। প্রোটিন সমৃদ্ধ খাদ্যগুলি কোনটা? প্রোটিন সমৃদ্ধ খাদ্য যদি আমরা দেখি, তাহলে চাল কার্বোহাইড্রেট সমৃদ্ধ, আলু কার্বোহাইড্রেট সমৃদ্ধ, চিড়ে কার্বোহাইড্রেট সমৃদ্ধ। তাহলে অপশন বি আমার হয়ে যাবে রাইট আনসার।
13 নম্বর প্রশ্নে কি বলছে? 13 নম্বর প্রশ্নে বলছে দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্য হলো দেহ দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্য কোনটি? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন। ভিটামিন যেমন আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে কিন্তু কোনো রকম ক্যালোরি কিন্তু প্রোভাইড করে না। কোশ্চেন নাম্বার 15, দেহ নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে কে? দেহ নির্মাণের ক্ষেত্রে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন আমরা দেখলাম, তাহলে দেহ নির্মাণের ক্ষেত্রে কে সাহায্য করে থাকে? প্রোটিন। কোশ্চেন নাম্বার 16, দেহ পরিপোষক খাদ্য হিসাবে বিবেচিত হয়। দেহ পরিপোষক খাদ্য হিসাবে কে বিবেচিত হয়? তাহলে রাইট আনসার হয়ে যাবে কার্বোহাইড্রেট। নেক্সট কোশ্চেন বলছে 4.1 কিলো ক্যালোরি তাপমূল্যযুক্ত খাদ্য উপাদান হলো 4.1। এইমাত্র আমরা কোশ্চেন নাম্বার 6 এরকম একটা আনসার করেছি। তাহলে শর্করাও হতে পারে, প্রোটিনও হতে পারে, ডিপেন্ড করছে অপশনে কি রয়েছে। যেহেতু প্রোটিন নেই তাই আমরা কার্বোহাইড্রেটকেই গ্রহণ করব। কোশ্চেন নাম্বার 18, অধিক পরিমাণে ভিটামিন সি থাকে কিসে? থাকে আমলকিতে। কোশ্চেন নাম্বার 19, শর্করা সমৃদ্ধ খাদ্য হলো ডিম কি? প্রোটিন সমৃদ্ধ। মাছ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ। মাখন যদি আমরা দেখে থাকি ফ্যাট সমৃদ্ধ। তাহলে অপশন 19 এর রাইট আনসার কি হয়ে যাবে? গুড়। আচ্ছা, রক্ষাকারী খাদ্য হিসাবে কাকে বিবেচনা করা হয়? প্রোটেকটিভ। প্রোটেকশনটা কে দিয়ে থাকে? প্রোটেকশনটা দিয়ে থাকে হচ্ছে আমার খনিজ পদার্থ। খাদ্য গ্রহণ থেকে অপাচ্য বস্তু নির্গমন পর্যন্ত সামগ্রিক পুষ্টি প্রক্রিয়া, মানে যে ক্রিয়া পদ্ধতি রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পুষ্টি। এবং এই পুষ্টির মধ্যে পরিপাক, আত্তীকরণ, শোষণ এরা রয়েছে। মানে পুষ্টির থেকে পরিপাক আসে, পুষ্টির থেকে আত্তীকরণ আসে, পুষ্টির থেকে শোষণ আসে। কোশ্চেন নাম্বার 22, আমাদের দেহে কোন খাদ্যবস্তুর পরিপাক হতে পারে না? কোন খাদ্যবস্তুর পরিপাক হতে পারে না? কোশ্চেন নাম্বার 22 এর রাইট আনসার কি হয়ে যাবে? সেলুলোজ। কারণ আমাদের শরীরে এটার মধ্যে আমরা কি দেখতে পাই? এদের ক্ষেত্রে হাই বন্ডিং টেন্ডেন্সি থাকে, কার্বোহাইড্রেটের একটা প্রকারভেদ কিন্তু আমরা দেখতে পাই, এবং এগুলো পলিস্যাকারাইড পর্যায়ের পরে, মানে অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে এটা তৈরি হয়। কোশ্চেন নাম্বার 23 তে কি বলছে? দেহের সমস্ত কাজে ব্যবহৃত শক্তির উৎস কি? তাহলে দেখো, দেহের সমস্ত কাজ বলেছে, তাহলে এই তিনটে অপশন কোনোভাবেই হবে না। তাহলে কোশ্চেন নাম্বার 23 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 23 এর ক্ষেত্রে আমরা দেখব যে যখন দেহের কথা বলেছে তাই খাদ্য, এটা আমার বাই মিস্টেকেনলি মিস হয়ে গেছে, তো খাদ্য এখানে আমার হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24 বলছে নিম্নলিখিত কোনটি নিজেরাই নিজেদের দেহ খাদ্য তৈরি করে? তাহলে কে হবে? কোশ্চেন নাম্বার 24 এর রাইট আনসার কি হয়ে যাবে? সবুজ উদ্ভিদ। 25, সুষম খাদ্যে ব্যালেন্স ডায়েটে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ পদার্থের আনুপাতিক হার মোটামুটি কত? মোটামুটি ওয়ার্ডটা কিন্তু ইউজ করেছে, একদম বলেনি যে কত, মোটামুটি মানে একটা আন্দাজ করা যেতেই পারে। কোশ্চেন নাম্বার 25 এর রাইট আনসার কত হয়ে যাবে? 7:1:2। এবার এটা আবার বিভিন্ন পাবলিশার্স এর বইতে বিভিন্ন রকম রয়েছে। তো এখানে রাইট আনসার 7:1:2 নেওয়ার কারণটা আমরা বলে দেবো যে দেখো, ভ্যালুস ডিফারেন্ট থাকতেই পারে, তাই না? এখন মনে হতে পারে যে এই পাবলিশার তো তার বইতে এরকম 5:something বলেছে। আমাকে বলেছে কার্বোহাইড্রেট প্রথমে রয়েছে, তারপর প্রোটিন রয়েছে, তারপর স্নেহ পদার্থ রয়েছে। এবং আমরা জানি যে কথার কথা, আমাদের যদি 2000 কিলো ক্যালোরির একটা ডায়েট গ্রহণ করতে হয়, তার মধ্যে 55 থেকে 60% আবার আসবে কোথা থেকে? কার্বোহাইড্রেট থাকবে। তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণটা সবসময় বেশি হবে। এখানে কোথাও রয়েছে কার্বোহাইড্রেটের পরিমাণ সব থেকে বেশি? নেই। তাহলে অবভিয়াসলি কোশ্চেন নাম্বার 25 এর রাইট আনসার এই হবে, তাই না? আমাকে লজিক্যালি এবং কি চেয়েছে কোশ্চেনে সেই অনুযায়ী কিন্তু দেখতে হবে। কোশ্চেন নাম্বার 26 এর ক্ষেত্রে বলছে যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণ অবস্থায় গড়ে দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? ব্যক্তির কথা বলেছে, তাহলে গড়ে মানে একটা অ্যাভারেজ বলেছে, অ্যাভারেজ যদি আমরা দেখে থাকি তাহলে 2900 কিলো ক্যালোরির একটা শক্তির প্রয়োজন হয়। একটি শক্তি উৎপাদক খাদ্য কি? এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে কার্বোহাইড্রেট। 1 কিলো ক্যালোরি সমান সমান কত কিলো জুল? রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার হবে 4.184। কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড খাদ্যের কি জাতীয় উপাদান? অবশ্যই এরা হচ্ছে খাদ্যের মুখ্য উপাদান। কোশ্চেন নাম্বার 30, ভিটামিন, খনিজ পদার্থ, জল খাদ্যের কি জাতীয় উপাদান? এরা কি জাতীয় উপাদান? এরা সহযোগী উপাদান, তাই না? এরা সহযোগিতা করে থাকে। কোশ্চেন নাম্বার 29 এর রাইট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 30
রাইট আনসার এখানে কি হয়ে যাবে? এরা হয়ে যাবে হচ্ছে গৌণ উপাদান। ঠিক আছে, এখানে গৌণ উপাদানকে সিলেক্ট করেছে, সহযোগীকে করেনি, কারণ মুখ্য এবং প্রধান তো হবে না, তাই ওরা সহযোগী এবং গৌণ মানে সেকেন্ডারি, মানে সেকেন্ডলি বা যদি মুখ্য বা প্রধান উপাদানের পরে কাদেরকে দরকার হয়ে থাকে সেই হিসাবে গৌণ উপাদান সিলেক্ট করেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম এদেরকে কি ধরনের খাদ্য বলা হয়ে থাকে? তাহলে এদেরকে কি ধরনের খাদ্য বলা হয়ে থাকে? লিপিড সমৃদ্ধ খাদ্য এদেরকে কিন্তু আহ বলা হয় না, শর্করা সমৃদ্ধ বলা হয় না, ভিটামিন সমৃদ্ধ বলা হয় না। সমৃদ্ধ মানে যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এদের মধ্যে থাকবে। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? প্রোটিন সমৃদ্ধ। মাখন, চর্বি, তেল, ঘি খুবই এভিডেন্ট একটা প্রশ্ন, তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? স্নেহ পদার্থ সমৃদ্ধ। 33 নাম্বার প্রশ্ন বলছে খনিজ লবণ সমৃদ্ধ একটি খাদ্যের নাম লেখো। তাহলে এখানে কি খাদ্য হবে? এখানে যদি আমরা দেখে থাকি তাহলে সবুজ শাকসবজি। বাতাসা কি জাতীয় খাদ্য, যেটা আমরা ঠাকুরের পুজোয় দিয়ে থাকি, সেই বাতাসা কি ধরনের খাদ্য? শর্করা বহুল খাদ্য। সয়াবিন কি জাতীয় খাদ্য? এটা হচ্ছে আমরা যদি দেখে থাকি, এটা তো হবেই না, এটা মূলত কি হয়ে যাবে? উদ্ভিজ্জ প্রোটিন। মানবদেহের পুষ্টির জন্য তুলনামূলকভাবে অধিক মাত্রায় গৃহীত প্রয়োজনীয় খনিজ পদার্থ হলো, গৃহীত প্রয়োজনীয় খনিজ পদার্থ কি? সব থেকে বেশি, এই তিনজনের মধ্যে সব থেকে বেশি আমরা ক্যালসিয়ামকে কিন্তু গ্রহণ করে থাকি। মানবদেহে পুষ্টির জন্য তুলনামূলকভাবে অল্প মাত্রা অর্থাৎ ট্রেস অ্যামাউন্টে কাদেরকে নেওয়া হয়ে থাকে? এক্ষেত্রে রাইট আনসার কি হয়ে যাবে? ম্যাঙ্গানিজ। খাদ্যতন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো, খাদ্যতন্ত্রের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কে? খাদ্যতন্ত্রের মধ্যে যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে কি রাইট আনসার হবে? পেকটিন। স্নেহ পদার্থ নিচের যে ভিটামিনগুলি শোষণে সাহায্য করে সেগুলো কি? কোয়েশ্চেন নাম্বার 39 এর রাইট আনসার কি হয়ে যাবে? ভিটামিন কে, কারণ মূলত এ, ডি, ই এবং কে, তো বাকিরা যেহেতু নেই, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি নামক কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি? প্রধান উৎস কি? কোয়েশ্চেন নাম্বার 40 রাইট আনসার কি হয়ে যাবে? দানা শস্য। 41 নাম্বার প্রশ্ন বলছে দেহের কোন তন্ত্রের মধ্যে খাদ্যবস্তুর পরিপাক ও বিশ্বসন ক্রিয়া সম্পাদিত হয়? কোয়েশ্চেন নাম্বার 41 এর রাইট আনসার কি হয়ে যাবে? পৌষ্টিক। 42 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? কোনটির ক্যালোরি মূল্য শর্করা ও প্রোটিনের তুলনায় দ্বিগুণেরও বেশি? 42 নাম্বার কোয়েশ্চেনের রাইট আনসার কি হয়ে যাবে? লিপিড। শর্করা এবং প্রোটিনের দ্বিগুণেরও বেশি, তার মানে 4.1, 4.1, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 8.2, তাহলে দ্বিগুণ হচ্ছে, তারও বেশি হচ্ছে, কারণ এখানে +8 অ্যাড অন করলে, মানে 8ও না, তার থেকেও বেশি অ্যাড অন করলে আমার 9.3 হবে। দেহ সংরক্ষক খাদ্য কোনটি? এই কিছুক্ষণ আগে আমরা একটি প্রশ্ন করলাম, রাইট আনসার কি হয়ে যাবে? খনিজ পদার্থ। কোয়েশ্চেন নাম্বার 44 বলছে ফ্যাট জাতীয় খাদ্যের ক্যালোরি মূল্য কত? ফ্যাট জাতীয় খাদ্যের ক্যালোরি মূল্য 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 45 এ কি বলছে? যেটি প্রধান খাদ্য উপাদান নয় সেটি হলো, প্রধান খাদ্য উপাদান নয়, তো এই তিনজন হয়েছে, এবং ভিটামিন যেটা সেটা প্রধান খাদ্য উপাদান নয়। কোয়েশ্চেন নাম্বার 46 যেটি জ্বালানি খাদ্য নয় সেটি হলো, কোয়েশ্চেন নাম্বার 46 এর রাইট আনসার কি হয়ে যাবে? প্রোটিন। 47 নাম্বার কোয়েশ্চেন, একটি ট্রেস এলিমেন্ট হলো, এখানে ট্রেস এলিমেন্ট কাকে বলা হয়েছে? মলিবডেনামকে। আমাদের খাদ্যে অনুপৌষ্টিক উপাদান থাকে, আমাদের খাদ্যে কতটা অনুপৌষ্টিক উপাদান থাকে? কোশ্চেন নাম্বার আমরা যদি দেখে থাকি 48 নাম্বার কোশ্চেনে, তাহলে কি হবে এখানে রাইট আনসার? এখানে রাইট আনসার আমার হয়ে যাবে অপশন সি, 0.05%-এরও কম। তন্তু সমৃদ্ধ খাদ্য উপাদান কি? তন্তু সমৃদ্ধ খাদ্য উপাদান এখানে কি? মাছ হবে না, দুধও হবে না, সুজিও হবে না, তাহলে সুটি অর পি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 50, জ্বালানি খাদ্য হিসাবে কাকে বিবেচনা করা হয়? এই মাত্র জাস্ট আমরা কোয়েশ্চেনটা করলাম, তাহলে এখানে রাইট আনসার কে হবে? স্নেহ পদার্থ। তারপর হচ্ছে পরিপোষক হিসাবে বিবেচিত হয় না, পরিপোষক হিসাবে কে বিবেচিত হয় না?
পরিপোষক হিসাবে বিবেচিত হয় না হচ্ছে জল। সুক্রোজের উৎস কি? সুক্রোজের উৎস যদি আমরা দেখে থাকি তাহলে আখের রস। পলিস্যাকারাইড বা বহু শর্করার উদাহরণ হলো, পলিস্যাকারাইড বা বহু শর্করার উদাহরণ কি? রাইট আনসার কি হয়ে যাবে? স্টার্চ। খাদ্যের সরল, পাচ্য এবং শোষণযোগ্য পুষ্টি সহায়ক জৈব এবং অজৈব অংশকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 54 এর রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হবে পরিপোষক। 55 কি বলছে? বলছে নিম্নলিখিত কোনটি সব পরিপোষকের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? কোনটা হবে এক্ষেত্রে? কোশ্চেন নাম্বার 55 এর রাইট আনসার। তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে শোষণযোগ্য। ক্যালোরিজেনিক খাদ্যের মধ্যে কোন উপাদান আমরা বেশি গ্রহণ করে থাকি? ক্যালোরিজেনিক খাদ্যের মধ্যে আমরা কোন উপাদানটা বেশি গ্রহণ করে থাকি? 56 নাম্বার কোশ্চেনের আনসার কি হয়ে যাবে? কার্বোহাইড্রেট। তারপর বলছে প্রাণী পুষ্টির কোন পর্যায়টি ক্ষুদ্রান্তে সম্পন্ন হয়? খুবই ইজি, শোষণ বা অ্যাবজর্পশন। এই পর্যায়টা কিন্তু ক্ষুদ্রান্তে সম্পন্ন হয়। তারপর 58 নাম্বার প্রশ্ন বলছে দুধকে সুষম খাদ্য বলা হয় না কারণ, কেন বলা হয় না? 58 নাম্বার প্রশ্নের রাইট আনসার কি হয়ে যাবে? এখানে ভিটামিন সি এবং আয়রন পর্যাপ্ত পরিমাণে থাকে না, তাই ভিটামিন সি যেমন আমাদের শরীরে বিভিন্ন ফ্রি র্যাডিক্যালসকে ধ্বংস করতে সাহায্য করে, তাই এটা উপযোগী, এবং লোহা কি করে? অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করে। তারপর বলছে প্রাণীজ প্রোটিন প্রথম শ্রেণীর প্রোটিন হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ অধিক ব্যয় সাপেক্ষ হওয়ায় গ্রহণে অক্ষম, কেন? এটি পুষ্টির কি? এটি হলো পুষ্টির অর্থনৈতিক প্রতিবন্ধকতা। কারণ প্রথম শ্রেণীর প্রোটিন বলতেই আমরা চিকেন, এগ ইত্যাদিকে বোঝাই এবং সেগুলো মোটামুটি কস্টলি হয়। দ্যাটস ওয়াই কিন্তু এটাকে গ্রহণযোগ্যতা এদের মধ্যে থাকে না। কোশ্চেন নাম্বার 60 কি বলছে? কোনটি পরিপাকের প্রয়োজন হয় না? কোশ্চেন নাম্বার 60 রাইট আনসার কি হয়ে যাবে আমার? কোনটি পরিপাকের প্রয়োজন হয় না? তাহলে ভিটামিনের কিন্তু পরিপাকের প্রয়োজন হয় না। 61 নাম্বার প্রশ্ন সেলুলোজ খাদ্য হলেও পরিপোষক নয়, কেন বা এর কারণ কি? কারণ আমরা যদি দেখে থাকি তাহলে সেলুলোজ অপাচ্য হয়। সঠিক জোরটি চিহ্নিত করো। এখানে প্রক্সিমেট প্রিন্সিপালের কথা বলা হয়েছে, তাহলে সঠিক জোর কোনটা হবে? প্রক্সিমেট প্রিন্সিপাল তো এটা ফার্স্টেরটা কোনোভাবেই হবে না। তারপর যদি আমরা দেখি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বোরনকে বলছে, সেটাও হবে না। প্রোটেক্টিভ প্রিন্সিপাল খনিজ পদার্থকে বলছে, হ্যাঁ একদমই এটা রাইট, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কপারকে বলছে, সেটাও কিন্তু হবে না। নিচের কোন যন্ত্রটি পুষ্টিবিজ্ঞানের সাথে সম্পর্কিত? ভোল্টমিটার? একদমই না। থার্মোমিটার? একদমই না। পোটোমিটার? একদমই না। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? ক্যালোরিমিটার। কোনটি পুষ্টিবিজ্ঞানের আলোচ্য বিষয় না? আমরা যদি দেখে থাকি তাহলে কোন বিষয়টি পুষ্টি বিজ্ঞানের আলোচ্য বিষয় না? খাদ্যের বাজার মূল্য। এটা কার আলোচ্য বিষয়? ফুড সার্ভিসের। 65 কি বলছে? প্রশস্ত খাদ্যের জারিত হয়ে শক্তি নির্গমনের পদ্ধতি কি? 65 এর রাইট আনসার কি হয়ে যাবে? শ্বসন। কোনটি পুষ্টি সংক্রান্ত ভ্রান্ত ধারণা? একটা মিথ আমরা বলতে পারি। এখানে যদি আমরা দেখে থাকি তাহলে 66 সবগুলোই হচ্ছে এক একটা মানে ভ্রান্ত ধারণা, কারণ কাঁচা পাউরুটি অপেক্ষা টোস্টের ক্যালোরি মূল্য কম। আরে বাবা, যেই পাউরুটিটা কাঁচা অবস্থায় রয়েছে সেটা টোস্টেড হয়ে গেলে কি করে তার ক্যালোরি মূল্য কম হয়? সে কি অন্য কিছু হয়ে যাবে, না তার যে উৎস সেটা ডিফারেন্ট হয়ে যাবে? দই খেলে ঠান্ডা লাগে, এটার মানে অ্যাকচুয়ালি কোনো রেলিভেন্স নেই, এবং সাগু একটি পুষ্টিকর খাদ্য না। পুষ্টিকর ঠিক বলবো না, ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে, বাট এটা কিন্তু হাইলি এনার্জি ডেন্স, তো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। 67 কি বলছে? 67 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 67 বলছে ব্যালেন্স ডায়েট কি? তাহলে ব্যালেন্স ডায়েট কি? ব্যালেন্স ডায়েট হচ্ছে বিভিন্ন খাদ্যের সমাহার যা কর্মক্ষমতা বজায় রাখে। 68 কি বলছে? কোনটি পরিপাক অযোগ্য শর্করা? তাহলে কোনটি পরিপাক অযোগ্য শর্করা? সেলুলোজ। পুষ্টিবিজ্ঞানে ক্যালোরি মূল্যযুক্ত পুষ্টি উপাদানগুলিকে কি বলা হয়? তাহলে কোশ্চেন নাম্বার 69 এর রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে খাদ্য। বলছে নুডলস, পিৎজা, বার্গার প্রভৃতিকে সংরক্ষণ করা এবং জীবাণুর হাত থেকে রক্ষা করা প্রধান সমস্যা। এগুলি কি? এগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হয় বেসিক্যালি আমাদের ফাস্ট ফুড। চকলেট, আইসক্রিম, পটেটো চিপস এগুলোকে কি বলা হয়? 71 এর রাইট আনসার কি হয়ে যাবে? জাঙ্ক ফুড বলা হয়। দুধ একটি কি? দুধ একটি আমরা যদি দেখে থাকি তাহলে সুষম খাদ্য, এবং অনেক সময় এটাকে কিন্তু
আদর্শ খাদ্য বলা হয়ে থাকে। এবং সুষম খাদ্য আমরা ঠিক বলবো না, কারণ এর আগেও আমরা দেখলাম যে দুধের মধ্যে ভিটামিন সি এবং আয়রন থাকে না, তাই এটাকে আমরা ক্যান্সেল করছি। প্রমাণ খাদ্য আমরা বলবো না, যথোপযুক্ত খাদ্য আমরা বলবো না। আমরা কিন্তু দুধকে আদর্শ খাদ্য মানে একটা আইডিয়াল ফুড আইটেম বলতে পারি। দুটো নিউট্রিয়েন্ট না থাকার জন্য কখনোই ওকে আমরা একটা রেফারেন্স ফুড বলবো না, এরকম হতে পারে না। বাট হ্যাঁ, দুধের মধ্যে আরো কিছু পুষ্টি উপাদান রয়েছে, তার জন্য কিন্তু একে আমরা আদর্শ খাদ্য বলবো। 73 তে বলছে প্রাণীর পুষ্টি পাঁচটি পর্যায় সম্পন্ন হয়। উদ্ভিদের উপর নির্ভরশীল এই পুষ্টি হলো, এই পুষ্টিকে কি বলা হয়? এই পুষ্টিকে বলা হয় পরভোজী। কোনটি ভিটামিনের কাজ নয়? তাহলে কোনটি এদের মধ্যে ভিটামিনের কাজ নয়? শক্তি উৎপাদন করা হচ্ছে ভিটামিনের কাজ নয়। ভারতে পুষ্টিবিজ্ঞানের জনক কাকে বলা হয়? 75 নম্বর কোয়েশ্চেন কি হবে? কালুথুর গোপালন, মানে যিনি হচ্ছে সি গোপালন নামে বেশি পরিচিত। এই যে আমরা এত নিউট্রিটিভ ভ্যালু চার্ট দেখে থাকি বা আগে যে সমস্ত আরডি ইত্যাদি তৈরি করা হয়েছে, তার প্রণেতা কিন্তু ওনাকেই বলা হয়ে থাকে। নিচের কোনটি পুষ্টিবিজ্ঞানের আলোচিত বিষয় না? কোন বিষয়টি? রন্ধন প্রণালী, খাদ্য সংরক্ষণ, পথ্য পরিকল্পনা, না শস্যের উপাদান? কোশ্চেন 76 এর রাইট আনসার কি হয়ে যাবে? শস্যের উৎপাদন, কারণ এটা এগ্রিকালচারের সাথে সম্পর্কিত। নেক্সট বলছে কোন বিষয়ের জোটটি পুষ্টিবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত? কোনটি সব থেকে বেশি জড়িত? কোনটি জড়িত না? ভূগোল যেখানে রয়েছে এটা কোনোভাবেই জড়িত না। আর আমরা কি দেখতে পাই? আর যদি আমরা দেখে থাকি তাহলে প্রাণীবিদ্যার জন্য ওটাও জড়িত না। কিন্তু হ্যাঁ, যে নিউট্রিশন পড়ছে তাকে যেরকম ফিজিওলজি সম্পর্কে জ্ঞান রাখতে হবে, ঠিক সেই রকম কেমিস্ট্রি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সে কারণে তোমরা জানো নিশ্চয় যে অবশ্যই যারা পরবর্তীতে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করবে তাদেরকে কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেলে পার্সিউ করতে গেলে দে নিড কেমিস্ট্রি তাদের 11-12 সাবজেক্টে। পুষ্টিবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নয়। কোনটা পুষ্টিবিজ্ঞান পাঠের উদ্দেশ্য নয়? কোশ্চেন নাম্বার 78-এ কি বলছে? বলছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া। এটা কিন্তু একদমই মানে নিউট্রিশন সায়েন্সের আলোচ্য বিষয় না। পুষ্টিবিজ্ঞানের সাথে কোনটি সম্পর্কিত নয়? পুষ্টিবিজ্ঞানের সাথে কোনটি সম্পর্কিত নয় আমরা যদি দেখে থাকি, তাহলে পুষ্টিবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় হচ্ছে অপশন ডি, আয়ুষ্কাল মানে লাইফ এক্সপেক্টেন্সি। এটা কার সাথে সম্পর্কিত? এটা আবার এপিডেমিওলজির সাথে সম্পর্কিত। খাদ্য সম্পর্কে কোনটি সঠিক তথ্য নয়? কোশ্চেন নাম্বার 80 রাইট আনসার কি হয়ে যাবে? খাদ্যের পরিপাক প্রয়োজন হয় না। কোয়েশ্চেন নাম্বার 81 পরিপোষক সম্পর্কে কোনটি অসত্য? 81-এ কি বলছে? পরিপোষক সম্পর্কে কোনটি অসত্য? তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? রোগ প্রতিরোধে পরিপোষক অক্ষম। বি সদৃশ্য চিহ্নিত করো, বি সদৃশ্যটি চিহ্নিত করো। এবং এই যে বি সদৃশ্যটি, এটা কিভাবে আমরা মূলত চিহ্নিত করব? স্ট্যান্ডার্ড ফুড আমরা কাকে বললাম? যেরকম দুধকে। এডিকুয়েট ফুড আমরা এগকে বলতে পারি। ব্যালেন্স ফুড আমরা একটা পুরো আমাদের যে মাই প্লেট হয় সেটাকে বলতে পারি। কিন্তু ফাস্ট ফুড এই শব্দটা কি বাকি তিনজনের সাথে যায়? এরা হচ্ছে খুব ভালো ভালো ওয়ার্ড, এবং ফাস্ট ফুড কিন্তু একটা ভালো ওয়ার্ডের মধ্যে পড়ে না, বিকজ ফাস্ট ফুড যখন বেশি পরিমাণে খাওয়া হয়ে যাবে শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। 83-তে কি বলছে? 83-তে বলছে যে কোন জোটটি সঠিক নয়? তাহলে শারীরবৃত্তীয় কাজ, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, সামাজিক কাজ, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, মনস্তাত্ত্বিক কাজ, সন্তোষ ও আত্মতৃপ্তি, শারীরবৃত্তীয় কাজ, সুস্বাদু খাদ্য উৎপাদন, না। এই যে বিষয়টা, এটা কিন্তু ঠিক না। কোয়েশ্চেন নাম্বার 84-এ কি বলছে? বলছে নির্দিষ্ট খাদ্যের উপাদান এবং তাদের কাজের সঠিক উক্তি নয় কোনটি? তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? দানা শস্য, গুড়, চিনি প্রভৃতি খাদ্য প্রধান দেহ সংরক্ষক খাদ্য। কোয়েশ্চেন নাম্বার 85 সুষম খাদ্য সম্পর্কে কোনটি ভুল? তাহলে সুষম খাদ্য সম্পর্কে কোনটি ভুল আমরা যদি দেখে থাকি, তাহলে সুষম খাদ্য দেহের কলাকোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে অক্ষম। কোয়েশ্চেন নাম্বার 86 নিচের কোন উক্তিগুলি কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা নেই আমরা যদি দেখে থাকি, তাহলে এখানে 86 এর রাইট আনসার কি হয়ে যাবে? প্রথমে যেটা আমরা দেখবো যে খাবার হালকা খাওয়া এবং দ্রুত সেরে ফেলা বাঞ্ছনীয়। ডেফিনেটলি সব থেকে ভালো হয় যদি 7:30 থেকে 8:30-র মধ্যে কেউ তার রাতের খাবার খেয়ে নিতে পারে। এটা খুবই উপকারী। 7টা থেকে 8টা করলেও কিন্তু কোনো ভুল হবে না। বিট গ্রহণে রক্তাল্পতা কমে যায় না, এটা ঠিক মানা যায় না। তাহলে অপশন 2 কোথায় রয়েছে?
এইখানে রয়েছে, এই দুটোতে নেই, তাহলে এই দুটোতে এমনিতেও হবে না। তাহলে এটা আর এটা, অপশন 3ও হবে দুজনের ক্ষেত্রে। আমরা ডিল করব এটা আর এটাকে নিয়ে। বেশি জল পান করলে হজমের সমস্যা দূর হয়, রাতের বেলা দই খাওয়া উচিত নয়। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? অবশ্যই এই 5টা, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। মানুষের পরিপাক নালীতে ক্ষুদ্রান্ত অনুপস্থিত থাকলে তার পরিণতি কি হতে পারে? তার পরিণতি কি হবে? তার পরিণতি হয়ে যাবে যে খাদ্য বাহিত হয়ে কোষ পর্যন্ত পৌঁছাবে না, কারণ মূল যে অ্যাবজর্পশন বা শোষণ, সেই শোষণ কে করে থাকে? ক্ষুদ্রান্তের ভিলি। বর্তমানে দুধকে সুষম খাদ্য রূপে বিবেচনা করা হয় না, তার কারণ কি? এই প্রশ্নটা আমরা আগেও দেখলাম। এটা প্রাণী পুষ্টির কোন পর্যায়ে উৎসেচকের ক্রিয়া লক্ষ্য করা যায়? কোন পর্যায়ে উৎসেচকের ক্রিয়া লক্ষ্য করা যায়? তাহলে 89 এর রাইট আনসার কি হয়ে যাবে? 89 এর রাইট আনসার হয়ে যাবে পরিপাক। কোন খাদ্য উপাদানের সমন্বয়টি দেহ পরিপোষক ও দেহ সংরক্ষক খাদ্যের সঠিক সমন্বয়? তাহলে এখানে কোশ্চেন নাম্বার 90 রাইট আনসার কি হয়ে যাবে? ভাত, ডিম, সবজি ও ফল। মধুমেহ আক্রান্ত, আমরা যদি দেখে থাকি, মধুমেহ আক্রান্ত ব্যক্তির নিচের কোন কোন খাদ্য সমন্বয়টি গ্রহণ করা বিপজ্জনক হবে? কোনটি গ্রহণ করা বিপজ্জনক হবে? অপশন এ, রুটি এবং গুড়, কারণ দুটোই কিন্তু হাই কার্বোহাইড্রেট। কোনটি পুষ্টির নিয়ন্ত্রণকারী শর্ত নয়? কোনটি পুষ্টির নিয়ন্ত্রণকারী শর্ত নয়? ভৌগোলিক, তুমি কোথায় রয়েছো সেটা কখনোই তোমার পুষ্টির নিয়ন্ত্রণকারী শর্ত হতে পারে না। খনিজ পদার্থ সমন্বিত খাদ্য, আমরা যদি দেখে থাকি তাহলে কি হবে? সামুদ্রিক মাছ, সবজি এবং লবণ। 94-এ কি বলছে? পুষ্টির জন্য অপরিহার্য খাদ্য সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়? 94-এ কি বলছে? 94-এ বলছে যে খাদ্যের পরিমাণ, খাদ্যের গুণমান পুষ্টিকে প্রভাবিত করলেও খাদ্য গ্রহণের সময় পুষ্টিকে কোনোভাবে প্রভাবিত করে না। 95-এ কি বলছে? ভুল জোটটি চিহ্নিত করো। তরমুজ, শসা জল সমৃদ্ধ খাদ্য, হ্যাঁ। ঘি, মাখন স্নেহ জাতীয় খাদ্য, হ্যাঁ। সয়াবিন, ছানা জল সমৃদ্ধ খাদ্য, আহ এটা যদি বলে থাকে তাহলে কোশ্চেন নাম্বার 95 এর ক্ষেত্রে আমরা কি দেখবো? বাদাম এবং ডাল আমিষ জাতীয় খাদ্য। আহ এই দুটোর মধ্যেও কিন্তু কনফিউশন রয়েছে। ওকে, তোমাদের যদি এই কোশ্চেন সম্পর্কিত আর কোনো মতবাদ থাকে আমাকে কিন্তু জানাতে পারো, বাট আমার মনে হয় দুটো কোশ্চেনের মধ্যে কোনো একটা, মানে আনসারের মধ্যে কিন্তু কোনো একটা প্রবলেম রয়েছে 95-এর। ওকে, কারণ আমিষ বলতে আমরা যে নন ভেজটা অ্যাকচুয়ালি বুঝি সেটা বাদাম এবং ডালকে নিয়েছে, এবং জল সমৃদ্ধর মধ্যে সয়াবিন, ছানা। তো এটা একটু দেখতে হবে। 96-এ কি বলছে? 96-এ বলছে যে উপযুক্ত পরিমাণ শর্করা, প্রোটিন এবং লিপিড সমৃদ্ধ খাদ্য গ্রহণ সত্ত্বেও দেহ রোগাক্রান্ত হওয়ার সম্ভাব্য কারণ কি? 96-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে খাদ্য তালিকায় যথার্থ পরিমাণে ভিটামিন ও খনিজ লবণের অভাব। 97-এর রাইট আনসার কি? বলছে সঠিক বাক্যটি নির্বাচন করো। তাহলে 97-এর রাইট আনসার কি হয়ে যাবে? পরিপাক ছাড়াই ভিটামিন সরাসরি শোষিত হয়। সঠিক জোটটি কোনটি? এদের মধ্যে সঠিক জোট কোনটি? বলছে গাজর ক্যারোটিন, মাখন অ্যামিনো অ্যাসিড একদমই না, পেয়ারা পাইরুভিক অ্যাসিড না, চাল জিয়াটিন, জিয়াটিন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, মেবি জিলাটিন পয়েন্ট আউট করতে গেছিল। তো হ্যাঁ, গাজর থেকে বিটা ক্যারোটিন কিন্তু পাওয়া যায়। এবং আজকের সেশনের লাস্ট কোশ্চেন বলছে যে প্রাণী পুষ্টি সম্পর্কে কোনটি সঠিক নয়? প্রাণী পুষ্টি সম্পর্কে কোনটি সঠিক নয়? এবং এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। আশা করছি যে সমস্ত স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে তারা এই কোশ্চেনের আনসারটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বা তার আগে অবশ্যই জানিয়ে দেবো যে এটা রাইট আনসার। ঠিক আছে? তো যেই সমস্ত স্টুডেন্টরা মন দিয়ে থিওরি ক্লাসেস গুলো করেছো তারা এই ক্লাসটাও করবে, এবং 99 নাম্বার কোশ্চেনের রাইট আনসারটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট উইকে আবার কিছু নতুন কোশ্চেন আনসার নিয়ে চলে আসবো। কিপ লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।